তাবলিগের ভেতরে যাদেরকে এতাতি বা সাতপন্থী বলা হইতেছে, এই পক্ষের সাথে যারা আছেন তারা আওয়ামী ফ্যাসিবাদের অংশ, সহচর এবং ভারতপন্থী হিসেবে পরিচিত। এই পক্ষের সাথে যারা আছেন তাদের বড় অংশই সেকুলার এডুকেশনে শিক্ষিত। মূলধারার সুপরিচিত আলেমদের কেউই এই পক্ষের সাথে নাই। এই পক্ষের নেতৃত্বে বা সামনের সারিতে যারা আছেন আসেন তাদের কয়েকজনকে আমরা দেখি। আলহাজ সৈয়দ ওয়াসিফুল ইসলাম, উনি কে? উনি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজা নামের স্ত্রী শাহিনা নামের ছোট ভাই। উনি হলো একজন মুক্তিযোদ্ধা, মানুষ হিসাবে খারাপ না, কিন্তু ওই যে মুক্তিযোদ্ধার ট্রেনিং আছে তো ইন্ডিয়ায়, তাই ইন্ডিয়া ইন্টারেস্টের পাশে উনি দাঁড়াইছেন। ছবিতে দেখেন তাবলিগের এতাতি গ্রুপের মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সামনের সারির ডানি বসা, দেখা দেন এডিটর সাহেব। পেছনের সারিতে বসা সৈয়দ ওয়াসিফুল ইসলামের বোন দিল্লি স্টারের সম্পাদক মাহফুজা নামের স্ত্রী, তার পেছনে দাঁড়ানো মাহফুজা নাম, এবং বাম পাশে এতাতি গ্রুপের অপর নেতা মুফতি ওসামা ইসলাম পাগড়ি পরা, আর মৌলানা আবু রেজা নদভি আওয়ামী লীগের এক ভোট ডাকাত এমপি। আর কে? সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এর্তেজা হাসান, আমরা তার পরিচয় আরো বিস্তারিতভাবে দেখব। আর কে? মুফতি ওসামা ইসলাম, সাতপন্থী অংশের অন্যতম মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে, মৌলানা মুয়াজ বিন রুর। এই সকলে, এরা সকলেই আওয়ামী ফ্যাসিবাদের সমর্থক এবং খুনি হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বিগত 15 বছরের দুঃশাসনের আমলে রাষ্ট্রীয় ছত্রছায়ায় এরা বাইরে উঠছে। এই তাবলিগের এই বর্তমান সংকটে কারা ইন্ধন যোগাচ্ছে? ভারতের আগ্রাসী হিন্দুত্ববাদী শক্তি এই অঞ্চলে ইসলাম এবং মুসলমানদেরকে দাবায় রাখতে নানা কর্মকাণ্ড চালাইছে, আপনারা জানেন। এর অংশ হিসেবে তারা নীরবে এবং সুশৃঙ্খলভাবে ইসলামের প্রচার প্রসার এবং দাওয়ার কাজ চালায় যাওয়া প্রভাবশালী সংগঠন তাবলিগ জামাতে বিভেদ, বিরোধ এবং বিবাদ ঘটায় একে দুর্বল করার একটা মিশন হাতে নেয়, ওয়ার অন টেররের পরিকল্পনার অংশ হিসেবে। ভারতের প্রেসক্রিপশনের পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদী সরকারও এই ইসলামপন্থীদের মাঝে বিভেদ, বিবাদ, বিশৃঙ্খলা তৈরি কইরা নিজেদের ক্ষমতাকে হুমকি মুক্ত রাখতে বাংলাদেশের তাবলিগের সংকট সৃষ্টি করে, এই সংকটকে জিয়ায় রাখার কৌশল গ্রহণ করে। অথচ আপনারা যদি ইতিহাস দেখেন, দেখবেন তাবলিগ জামাতের কার্যক্রম প্রচলনের শুরু থেকে 2016 সালের আগ পর্যন্ত তাদের মাঝে কোনো মতাদর্শগত বিভেদ, কোনো বিবাদ, কোনো বিশৃঙ্খলা ছিল না। 2016 সালের পর থেকে এই বিভেদ শুরু হয় এবং এরপর থেকে ভারতের প্রেসক্রিপশন আর আওয়ামী লীগ তার নিজস্ব শক্তিকে এই বিভেদ তৈরিতে নিযুক্ত করে। আর বর্তমানে ফ্যাসিবাদের পতনের পরে তাবলিগের সংকট আরো গভীর হয়েছে। কেমনে? কারণ এইটা হইতেছে তাবলিগ লীগ। আসেন আমরা তাবলিগ লীগটা দেখি, কারা কারা এই তাবলিগ লীগ। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর বিচারক লীগ, আনসার লীগ, গার্মেন্টস লীগ, রিক্সা লীগ, ছাত্রলীগ, ইসকন লীগ, এগুলোর মাধ্যমে বিপ্লব এবং জন অভ্যুত্থানকে নস্যাৎ করা এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার দেশবিরোধী নানা চক্রান্তের মতোই ভারতের মদতপুষ্ট আওয়ামী ফ্যাসিবাদীরা তাবলিগের এতাতি গোষ্ঠীকে দিয়ে একটা বড় গোলযোগের চেষ্টা করতেছে। এই এতাতি গ্রুপ একটা অতি ক্ষুদ্র অংশ, অথচ এদের শক্তিকে ফুলায় ফাপায় বড় করে দেখানোর চেষ্টা করা হয়। মাহফুজা নামের ঘনিষ্ঠ আত্মীয়তা সূত্রে ডেইলি স্টার এবং প্রথম আলো এই সংকটের শুরু থেকেই এতাতিদের পক্ষে নিয়ে তাদের অনুকূলে প্রচুর নিউজ প্রচার করে এবং ইন্ধন যোগায় আসে। এডিটর সাহেব, তাবলিগের এতাতিদের পক্ষে প্রথম আলো লিখা সার্চ দেন তো গুগলে, কার নিউজ আসে দেখেন। আপনি গত কয়েকদিনে প্রথম আলো সংবাদ পরিবেশনের চিত্র দেখলেই বুঝবেন এই সার্চ দেওয়ার পরে। আমি আর বিস্তারিত গেলাম না। মজার বিষয় হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, কালবেলা, এই সমস্ত পত্রিকা আলেম ওলামা ও ইসলামপন্থীদের সংবাদের প্রকাশ বরাবর এড়ায় গেলেও 2017 সালে তাবলিগের চলমান সংকটের শুরু থেকেই এতাতি গ্রুপের পক্ষ নিয়ে নানা ইন্টারেস্টিং নিউজ করে আসতেছে। এখন এই মুহূর্তে তাবলিগের এই দুই গ্রুপের বিভেদ কোন পর্যায়ে আছে, এইটা আমার দর্শকদের একটু জানা থাকা দরকার। আমি যতটুকু অনুসন্ধান করে পাইছি সেটার ভিত্তিতে আমি বলতেছি, আপনারা বাস্তবতার সাথে মিলায় দেখবেন। তাবলিগ জামাতের দুই পক্ষের সার্বিক পরিস্থিতি বর্তমানে যে জায়গায় ঠেকছে, এতে করে দুই পক্ষে ঐক্যবদ্ধ করা আর সম্ভবপর না। কারণ এক পক্ষে যারা নেতৃত্বে আছেন তারা হইতেছেন মূলধারার আলেম সমাজ এবং অন্য পক্ষের নেতৃত্বে যারা আছেন তারা হইলেন আওয়ামীপন্থী জেনারেল শিক্ষিত। এই আওয়ামীপন্থী অংশকে নিঃশর্ত সমর্থন যোগাচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার সহ ভারত বান্ধব মিডিয়া সমূহ। কারণ সাধারণ মুসল্লি এদের সাথে নাই বললেই চলে।
এদেরকে জিয়ায় রাখছে প্রথম আলো, ডেইলি স্টার সহ ভারতপন্থী মিডিয়াগুলা। আসেন এবার এই এতাতি নেতা একজন সৈয়দ কাজী ইর্তেজা হাসানকে দেখি। আসেন তার কিছু ছবি দেখি। দেখেছেন হাসিনার সাথে জননেত্রী শেখ হাসিনার ধর্মচিন্তা নামে বুইও লিখছে, দেখেছেন? সাতক্ষীরার 2 আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিতেছে। দেখেন এতাতিদের পৃষ্ঠপোষকতায় অনন্ত জলিলও আছে। অনন্ত জলিল মাঝে মাঝে দেখেন না ধর্ম নিয়ে চিক্কুর পারে, কেন এই যে এই এতাতিদের সাথে আছে। অনন্ত জলিলের দেখে আবার অনেকে গইলা যায়, কারণ অনন্ত জলিল এই ইর্তেজা হাসান আর মুফতি ওসামা ইসলামের বন্ধু। এতাতি নেতারা আবার সিনেমাও বানায়, দেখেন দেখেছেন? আবার ওইটা আবার অনন্ত জলিল প্রমোট করে, চমৎকার ডিস্কো হুজুর আর কি। জালিয়াতি আর প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এই ইর্তেজা হাসানকে। হাসিনাই গ্রেপ্তার করছিল, মানে কত কেন বড় হইলে যার এটা উপেক্ষা করে রাখতে পারে নাই। হাসিনার সাথে নিয়মিত সফরে যাইতো ইর্তেজা, আরব আমিরাতে গেছে, ইন্ডিয়া সফরে গেছে। তার প্রতারণার বিরুদ্ধে ঢাকায় মানববন্ধন পর্যন্ত হয়েছে। দেখেন দেখেন কি কয়, জাতির পিতার রক্ত দিয়া আরো বেশি ঋণী করে গেছেন ইর্তেজা হাসান। এই কাজী ইর্তেজা হাসান আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য। সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হইতেছে এই ইর্তেজা হাসান। ওর তো এখন জেলে থাকার কথা। আবার প্রথম আলো তারা কেমনে প্রমোট করে দেখেন, জামিন পেয়েছে এটা মামলায়, সেটাও এত বড় নিউজ করেছে। আরে আশ্চর্য ব্যাপার, দেখেছেন কারো জামিন পেলে এত বড় নিউজ করে? না জানি ওই একটা কোন বড় একটা তালে বড় এসে গেছে। এখন দেখেন প্রাইভেট স্পেসে বাসার মধ্যে ছবি তুলে খাতির করে হাসনাত, সার্জিস, আসিফ। আসিফ কি খুশি ছবি তুলে, দেখছেন? এমন কি আসিফ নজরুলের সাথে ঘনিষ্ঠতা দেখেন। এখন কইতে পারেন আপনারা রাজনৈতিক নেতা হয়েছেন, পরিচিত ফিগার হয়েছেন, পাবলিক ফিগার হয়েছেন, আপনার সাথে তো পাবলিক এসে ছবি। আরে ভাই এটা তো প্রাইভেট স্পেসে বাসার মধ্যে ছবি, দেখেন। এইভাবে প্রাইভেট ছবি তোলার আগে তো তার ব্যাকগ্রাউন্ড চেক করা যায় যে এই লোকটা কে। এখন দেখেন আওয়ামী নেতার সাথে, দেখেন ফজলে নূর তাপসের সাথে, সাকিব আল হাসানের সাথে, হাসান মাহমুদের সাথে, এমনকি মরে গেছে যে নাসিমুল লগে কি মাখামাখি। সুতরাং এই যে বিবাদে যদি দেশ বরণ্য গ্রহণযোগ্য আলেম এবং দায়িত্বশীল বর্গ আগায়ও আসে, এই 2 পক্ষকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ সফল হবে এটা কখনো আশা করা যায় না। কারণ এটা তো বুঝলেন যে এই বিভেদ বা বিবাদটা চাপায় দেওয়া আধিপত্যবাদী হিন্দুত্ববাদী শক্তি এই বিভেদটা চাপায় দিছে। কারণ এই পর্যায়ে কি করা যায়, এটা একটা সলিউশন তো করতে হবে। ভাই আমি তো ডাইরেক্ট অ্যাকশনের লোক। এই ইর্তেজারে 3rd ডিগ্রি দেওয়া উচিত এক্ষুনি। তারে তো হাসিনাই ধরেছিল, ওই মামলায় আজকে ওরা প্যাকেট করেন। এই ভিডিও যাওয়ার পরে যারা বিভ্রান্ত ছিলেন সাধারণ মুসলমান সমাজ, তারা সরে যাবে এই ইর্তেজাদের পিছন থেকে, অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এখনই সময় ইন্ডিয়ান ষড়যন্ত্রকে প্যাকেট করে দেওয়া পুরাপুরি। কারণ আমাদের তো তাবলিগকে রক্ষা করতে হবে, আমাদের সেই আগের ঐতিহ্যকে ফিরে আনতে হবে। এর বাইরে যদি ডাইরেক্ট অ্যাকশনে না যান, তারও পথ আছে। সরকার গ্রহণযোগ্য আলেমদেরকে নিয়ে একটা উদ্যোগ নিতে পারে। সেই ক্ষেত্রে জাতীয় স্তরে গ্রহণযোগ্য এবং তাবলিগের বাইরের আলেমদেরকে সম্পৃক্ত কইরা মতামত বা পরামর্শ চাওয়া যেতে পারে এবং তাদের মাধ্যমে পাওয়া প্রস্তাবনা দিয়া সমাধানের উদ্যোগ নেওয়া যেতে পারে। যেই মুরব্বীদের নিয়ে উদ্যোগ নেওয়া যাইতে পারে, আমি কয়েকটা নাম বলি, আর দেখেন এটা আরো কিছু যুক্ত করতেও পারেন, কিন্তু আমি কয়েকজনের নাম বলতেছি। 1 নাম্বার, এর ধর্ম উপদেষ্টা তো থাকবেনই এখানে, হ্যাঁ, যে ডক্টর আফামা মাওলানা খালেদ হোসেন, উনি থাকবেন। 2 নাম্বার, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক, উনিও থাকবেন। সর্বোচ্চ কওমি মাদ্রাসার যে শিক্ষা বোর্ড, হায়াতুল উলউইয়ার চেয়ারম্যান এবং বেফাক বোর্ডের সভাপতি মুফতি মাহমুদুল হাসান, উনিও থাকবেন। আর দেশের প্রাচীন বৃহৎ মাদ্রাসা হিসেবে সমাদৃত হাটহাজারী মাদ্রাসার পরিচালক এবং পটিয়া মাদ্রাসার পরিচালক, ওনারা থাকবেন। ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর এবং বোর্ড অব গভর্নর্সের সদস্যবৃন্দ থাকবেন। তবে এখানে আমি একটা জিনিস একটু বলে রাখি, কিছু মনে করেন না। আমি যে বিষয়টা বলে রাখতেছি এটা সতর্কতা হিসাবে, মানে আপনাদের সাথে মহব্বত নাই আমার এই বিষয়টা এরকম মনে করেন না। যেমন ধরেন, যদি এটা সত্যিকার অর্থে সমাধান করতে চাই, তাহলে জাতীয় স্তরে সুপরিচিত গ্রহণযোগ্য ইসলামিক ব্যাখ্যিত আলেম বাছাই করার সময় কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, একটু মেহরবানি কইরা। যেমন ধরেন আহলে হাদিস মতবাদপন্থী, মাজারপন্থী বা জামাত ইসলামী ঘরানার কাউকে রাখাটা ফলপ্রসূ হবে না। এই জন্য না যে আমি ওনাদের মহব্বত করি না, সেই জন্য তা না, ওনাদের বাইরে রাখতে বলছি কারণ এই 3 মতাদর্শের লোকজন তাবলিগ জামাতের কার্যক্রমকে পছন্দ করেন না। তাই এই সমস্যা সমাধানের ক্ষেত্রে, কার্যকর সমাধানের ক্ষেত্রে আন্তরিকতা দেখাতে পারবেন বা তাদের ইনপুটটা কাজে লাগবে, এইটা আমার সন্দেহ আছে।
তো ওনারা বাইরে থাকলেই ভালো আর কি, এটা যাদের অ্যাফেয়ার্স তারাই এটা ম্যানেজ করলেন। তো এই সংকটের সমাধান কিভাবে হইতে পারে সেটা মুরব্বীরা আলাপ করবেন, আমি এটা রাস্তা বাতলাই দিতে পারি যেভাবে হইতে পারে আর কি। দেখেন, শুনে দেখেন, ভালো লাগলে নেবেন, না লাগলে ফেলা দেবেন, কোনো অসুবিধা নাই। আসেন সেটা কি হইতে পারে সেটা দেখি। যেহেতু আমরা আগে দেখছি যে দুই পক্ষকে একীভূত করা অসম্ভব, সুতরাং এর স্থায়ী সমাধান করতে হলে বিশেষভাবে কেন্দ্রীয় মার্কাজ মসজিদ এবং ইজতেমা মাঠ পৃথক করার উপরে দুইটা পদক্ষেপ নিতে হবে। 1 নাম্বার, কাকরাইল মসজিদ, যেটা বিপুল সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম, তার নেতৃত্বাধীন পক্ষকে কেন্দ্রীয় কার্যক্রম চালানোর জন্য সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে। রাজধানী ঢাকা পৃথক অন্য একটা মসজিদকে নির্বাচন কইরা সাতপন্থীদেরকে তাদেরকে কার্যক্রম পরিচালনার জন্য পৃথক করে দেওয়া যেতে পারে। 2 নাম্বার, টঙ্গীতে যে বাৎসরিক বিশ্ব ইজতেমা এর আয়োজনে পাশাপাশি বা লাগোয়া সময় ভাগাভাগি না কইরা ন্যূনতম 1 বা 1.5 মাসের বিরতি দিয়া উভয় গ্রুপের জন্য বরাদ্দ দেওয়া যেতে পারে। তবে সবচেয়ে ভালো হয় টঙ্গীর বিশ্ব ইজতেমা স্থল বিপুল সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম এর নেতৃত্বাধীন পক্ষকে ছেড়ে দিয়া সাতপন্থীদের জন্য পৃথক ইজতেমা ময়দান নির্ধারণ করে দেওয়া। এইটা আলাপ আলোচনার মাধ্যমে এই দুইটা সিদ্ধান্ত যদি নেওয়া যায়, আশা করা যায় তাবলিগ নিয়ে দুই গ্রুপের চলমান সংকট মোটা দাগে সমাধান হয়ে যাবে। তারপরে যত দিন যাবে আস্তে 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 এই বিষয়টা সেটেল করে যাবে। কারণ ইতিমধ্যে জেলা পর্যায়ে এই দুই গ্রুপের মার্কাজ মসজিদ কিন্তু পৃথক করা হয়ে গেছে, এবং যে কারণে জেলা পর্যায়ে বিশৃঙ্খলা বা সহিংসতার তেমন কোনো খবর পাওয়া যায় না। এটা কিন্তু মোটামুটি জেলা পর্যায়ে সেটেল, কেন্দ্রীয় পর্যায়ে এসে সেটেল হয় নাই। তাই কেন্দ্রীয় পর্যায়ে এই পদক্ষেপগুলো নিলে এটা সেটেল হয়ে যাবে আমি আশা করি। রাজধানীতে দুইটা জিনিস, কেন্দ্রীয় মার্কাজ মসজিদ এবং ইজতেমার মাঠ, এটা যদি পৃথক করা না যায় তাহলে তাবলিগের চলমান সমস্যার সমাধান আসবে না, হবে না। বরং এইটাকে পুঁজি কইরা বিভিন্ন সুযোগ সন্ধানীরা উভয় গ্রুপকে নানাভাবে প্ররোচিত কইরা সমস্যাকে জিয়ায় রাখবে বা আরো প্রকট করতে চাইতে পারে। তাবলিগের উপরে যে কালো ছায়া নামছে ভারতের পরিকল্পনায়, তা আমাদের দূর করতে হবে। আমাদের হারানো ঐক্যের ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে, আর এটা করা খুবই সম্ভব। আপনারা জানেন সমস্যা কোথায়। সমস্যার উৎস যদি চিহ্নিত করা যায় তাহলে সমাধান করলে অর্ধেক হইয়া যায়। আমার মনে হয় আমি সমস্যাকে চিহ্নিত করে সমাধানের পথ দেখাই দিতে পারছি। এখন বাকি কাজটা মুরব্বীরা যদি শুরু করেন তাইলে দেশের একটা বড় সমস্যার সমাধান হইয়া যায়। এবং আমরা কলে আপনাদের দিকে তাকায় আছি, সারা দেশের মানুষ তাকায় আছে। সমস্যাটা মেহরবানি কইরা মুরব্বীরা আপনারা সমাধান কইরা ফেলে আমাদেরকে স্বস্তি দেন, দেশবাসীকে স্বস্তি দেন এবং ঐতিহ্যকে পুনরুদ্ধার করেন এবং ভারতের এই শয়তানি প্রকল্প রুখে দেন। দেশবাসী আপনাদের পাশে থাকবে। ইনকিলাব জিন্দাবাদ।